শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা শোনো, কালকে ঈদ, এখন তোমাদের এক্সাম বললা, আমি জাস্ট কয়েক মিনিটে একটু ব্রিফ করব তোমাদেরকে। যে ডকুমেন্টস গুলা পাঠাইছি ওগুলা অলরেডি কিন্তু ক্লাসে আমরা ডিসকাস করেছি বিভিন্ন সময়ে। এখন তোমরা পড়ো নাই কেন এটা আমি জানি না। ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা আর কি, শুরুতে একটা জিনিস আমি তোমাদেরকে বলছিলাম যে কন্ট্রাক্ট কি, চুক্তি, তাই না? এবং তোমরা নিশ্চয়ই এটা সবাই পড়েছো যে কন্ট্রাক্ট মানে হচ্ছে এভরি এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ কন্ট্রাক্ট। আইনে বলবৎযোগ্য যে কোনো এগ্রিমেন্ট সেটা হচ্ছে কন্ট্রাক্ট। এগ্রিমেন্ট মানে হচ্ছে এগ্রি করা, সম্মত হওয়া। যেসব সম্মতি আইন কর্তৃক বলবৎযোগ্য সেটাকে চুক্তি বলা হয়, কন্ট্রাক্ট বলা হয়। এবং সেটা আমি উদাহরণ দিয়ে বুঝাইছি, অবৈধ কোনো ইস্যুতে কখনো কোনো সম্মতি দিলে সেটা আইন কর্তৃক বলবৎ করা যায় না, মনে করে দেখো। হ্যাঁ, এরপরে যে জিনিসটা সেটা ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, আমি ডকুমেন্ট যেটা দিলাম এটা খুব গুরুত্বপূর্ণ। যে কে কে চুক্তি করতে পারে, এটা খুব সিম্পল। যে কোনো সাবালক ব্যক্তি, এখানে সাবালকত্ব মানে যারা 18 বছর অতিক্রম করে, 18 বছর একদিন হলেই হবে। যে কোনো সাবালক ব্যক্তি, যে পাগল না, উন্মাদ না, বুদ্ধি প্রতিবন্ধী না, বা চুক্তি কি সেই জিনিস বুঝে না, মানে ধরো যে কোনো ধরনের পাগল ছাগল লোকজন হতে পারে। আর এমন যদি হয় যে কোনো মানুষ সিজনাল পাগল, যেমন আমরা বলি চৈতা পাগল, চৈত্র মাস আসলে পাগল হয়ে যায়, ওইরকম চৈত্র দিনের গান বা এই টাইপের নাটক টাটক আমরা একসময় দেখছি। তো সে যে সময় পাগল থাকে ওই সময় যদি কন্ট্রাক্ট করে সেটা বৈধ চুক্তি হবে না। যখন সে সুস্থ থাকে তখন সেটা বৈধ চুক্তি হবে। তো এই ক্যাপাসিটি হচ্ছে এভরি পার্সন হু ইজ এ মেজর এন্ড নট এ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড, ইডিয়ট, প্রডিগালস, স্পেন্ডথ্রিফটস, দে ক্যান মেক এ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট করতে তার কোনো বাধা নাই। তারপরে আরেকটা জিনিস, আমি একটা ছোট্ট ডকুমেন্ট দিয়েছি তোমাদের, এ কোম্পানি এজ এ সেপারেট লিগ্যাল এন্টিটি। এটা আমি বলেছিলাম যে সলোমন নামে এক ব্যক্তি, সে তার পুত্রদেরকে নিয়ে একটা কোম্পানি গঠন করলো। আগে তারা জুতা বিক্রি করতো বানিয়ে, যখন নিজেরা বানাতো কোনো কোম্পানি ছিল না। ধরো মানে জুতার ব্যবসায়ী, মুচি বলা যায় না, মুচিরা তো জাস্ট সেলাই টেলাই করে, ব্যবসায়ী বানাতো, ব্যবসাও করতো। তো পার্সোনালি যদি কেউ করে সেটা, তাইলে তার দায় দেনার জন্য ব্যক্তিগতভাবে লায়াবল করা যায়। কিন্তু যদি কেউ কোম্পানি গঠন করে, লিমিটেড কোম্পানি, সেটা মানে যেমন ধরো ওর কোম্পানির নাম ছিল তখন সলোমন এন্ড সলোমন কোং লিমিটেড। তো ব্যক্তি সলোমন সেখানে সে কোম্পানির চেয়ারম্যান হলো, তার ছেলে ম্যানেজিং ডিরেক্টর হলো। তো ওইখানে কোম্পানির দায় দেনার জন্য বলা হয়েছে কোম্পানির সম্পদ থেকে সবকিছু অ্যাডজাস্ট করা যাবে। কোম্পানি দেউলিয়া হইলে কোম্পানি থেকে, কিন্তু ব্যক্তিগতভাবে মানে কেউ যদি এরকম লিমিটেড কোম্পানি করে ব্যবসা করে, তার পার্সোনাল প্রপার্টি সেটার জন্য লায়াবল হবে না। সে যদি পে না করতে পারে জেল জরিমানা হবে, জেলে যাবে। সে যদি মনে করে ওইখান থেকে বের হওয়ার জন্য কোম্পানির দায় দেনা পার্সোনালি সে মিট আপ করবে, কোম্পানি ফান্ডে রেখে বের হয়ে আসবে, সেটা আলাদা কথা। কিন্তু কেউ কখনো তার বাড়ি বেচে টাকা দাও এই টাইপের আইনে দাবি করতে পারবে না। সো কোম্পানি অর কর্পোরেশন হ্যাজ এ সেপারেট লিগাল এক্সিস্টেন্স ফ্রম ইটস ইন্ডিভিজুয়ালস। মানে এটা তোমরা জানো যে কোম্পানির শেয়ার বা অন্যান্য ইস্যু, বাংলাদেশে এরকম অনেক বড় বড় নাম করা লোকজন আছে যাদের নাম বললে চাকরি থাকবে না। তারা দেখা গেল যে তাদের কোম্পানি দেউলিয়া, কিন্তু তারা বড় বড় পদ পদবি হোল্ড করে বসে আছে। তাদেরকে কেউ লায়াবল করতে পারতেছে না আইনের নানা ফাঁকফোকর বলে। তারা ঠিকই বের হয়ে আসতেছে, হয়তো নিজেদের প্রপার্টি গুলা ওয়াইফ বা অন্যদের নামে তারা করে দিচ্ছে। যে জন্য তাদেরকে কেউ পার্সোনালি লায়াবল তো করা যায় না, এমনিতে তাদের কোম্পানি গুলাও লায়াবল হচ্ছে না। দেউলিয়া ঘোষিত হয়ে, মানে ইনসলভেন্সি ল আমাদের যেটা আছে, একটা উপযুক্ত আদালত যদি কাউকে দেউলিয়া ঘোষণা করে, সেই ক্ষেত্রে আনটিল এন্ড আনলেস হি অ্যাগেইন অ্যাটেইন সলভেন্সি, সে নির্বাচন করতে পারবে না, তাকে কেউ দায়ীও করতে পারবে না, তার সাথে কেউ কোনো ধরনের কন্ট্রাকচুয়াল অব্লিগেশনেও যেতে পারবে না। আর আরেকটা জিনিস আমি এখানে তোমাদেরকে বললাম যে আইনের শাসন জিনিসটা কি। আইনের শাসন, রুল অফ ল, এটা একটা বিখ্যাত থিওরি। এটা
মানে মূল আ প্রবক্তা বলা যায় আদিতে ছিলেন মহান দার্শনিক অ্যারিস্টটল। এরপরে মধ্যযুগে এসে অ্যাভিডাইসি নামে একজন করেছেন। আমি তোমাদের মূল জিনিসটা জাস্ট এখানে যে ডকুমেন্টসটা দিয়েছি। "The rule of law is the foundation for healthy communities of justice, opportunity অ্যান্ড এই ক্ষেত্রে একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য মানে ব্যক্তির শাসন না, আইনের শাসন। মানে আইনের বিধিবিধান, নিয়মকানুন যা আছে আইন কর্তৃক নির্ধারিত সেটা অনুসরণ করে যদি কেউ বিচার আচার করে কারো ক্ষেত্রে মানে আইন তো একটা নির্দিষ্ট বিষয়। একেকজনের জন্য যেন একেক রকম না হয়। এবং ৩ টা কথা এখানে বেসিক্যালি আমরা বলি যে ইকুয়ালিটি বিফোর ল। আইনের চোখে সবাই সমান যেটা আমাদের সংবিধানের অনুচ্ছেদ ২৭ এ বলা আছে। তারপরে হচ্ছে absence of arbitrariness স্বেচ্ছাচারিতার অনুপস্থিতি থাকবে। স্বেচ্ছাচারিতা মানে আমি একেকজনকে একেক কথা একেকভাবে বলবো একই বিষয়ে। ধরো ক্লাসে আমার সব ছাত্রকে আমার সমান চোখে দেখতে হবে। তো আমি যদি একেকজনকে একেক চোখে দেখি সেটা স্বেচ্ছাচারিতা হবে। আরেকটা বলছে predominance of legal spirit মানে আইনের চেতনাটা সব ক্ষেত্রে প্রাধান্য পাবে। মানে আইনই মানতে হবে আমাকে আইনের বিরুদ্ধে যাওয়া যাবে না। ব্যক্তিগত খেয়ালখুশি এখানে প্রাধান্য পাবে না। আর আরেকটা জিনিস আমি যেটা তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট এর সেকশন 138 নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস কি? হস্তান্তরযোগ্য দলিল। আমি বললাম যে কেউ যদি কাউকে একটা ব্যাংকের চেক দেয়, সেই চেক দেওয়ার পরে দেখা গেল যে চেকে তোমার পর্যাপ্ত অর্থ নাই। এটা আমি তোমাদের সরাসরি ক্লাসেও পড়িয়েছিলাম। মনে করে দেখো। তো অর্থ নাই, চেক বাউন্স হলো। হলে একটা নোটিশ দিতে হবে। যে আমি আপনার চেক নিয়েছিলাম, নেওয়ার পরে ব্যাংক বলল আপনার অর্থ নাই, আমার চেক ডিসঅনার্ড হলো। তো এখন আপনি ১ সপ্তাহের মধ্যে বা ২ সপ্তাহের মধ্যে আমাকে প্রাপ্য অর্থ বুঝিয়ে দিন। যদি বুঝিয়ে দিতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিব। এই কথা বলার পরে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ টাকা না দেয়, না দিলে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট এর সেকশন ১৩৮ অনুযায়ী মামলা করা যাবে। আর এখানে আইনের কতগুলা সংজ্ঞা আমি দিয়েছিলাম। হোয়াট ইস ল? তোমাদেরকে আমি বলেছিলাম যে ল ইজ সামথিং হুইচ রেগুলেট দ্য এক্সটার্নাল বিহেভিয়ার অফ হিউম্যান বিং। মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। তো এখানে আরো কতগুলা সংজ্ঞার একটা ডেফিনিশন আমি দিয়েছি। যেমন অস্টিন বলেছেন ল ইজ দ্য কমান্ড অফ দ্য সভারেইন অথরিটি। একইভাবে আ মানে ডিন রস্কো পাউন্ড বলেছেন যে ল ইজ দ্য আল্টিমেট প্রসেস অফ সোশ্যাল ইভোলিউশন। যে ২ ১ টা তোমরা পড়তে পারো, পড়ে নিজের ভাষায় লিখে দিও সমস্যা নেই। আর এর বাইরে হচ্ছে এই আ নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস তো বললাম। আ তোমাদের আইনের সাথে সমাজের সম্পর্কটা কি বা রুল অফ ল, সোশ্যাল মানে আইন ও ল অ্যান্ড সোসাইটি যদি এই ধরনের কোন কোয়েশ্চেন থাকে যে হোয়াট ইস দ্য রিলেশনশিপ বিটুইন ল অ্যান্ড সোসাইটি বা দ্য রুল অফ ল ইন সোসাইটি এগুলা একই কথা। যে সমাজকে সন্ত্রাস থেকে, ক্রাইম থেকে, অন্যায় অবিচার থেকে রক্ষা করার জন্য from any injustice if you want to protect the society you need to obey or follow the rule of law আর কয়েকটা জিনিস হচ্ছে যেটা আমি মনে হয় এটা আসলে কমন বিষয় তাও তোমাদেরকে আমি ওইদিন এটা মনে হয় দেওয়া হয় নাই যে ইঞ্জিনিয়ারের সাথে ইঞ্জিনিয়ারের সম্পর্ক কেমন হওয়া উচিত তোমাদের প্রফেশনাল ইথিক্স এর দরকার কি? এই প্রফেশনটাকে উন্নত করার জন্য কি, কি লাগে? এগুলা ক্রিয়েটিভ রাইটিং তাও কয়েকটা স্যাম্পল আমি তোমাদেরকে এখনই আপলোড করে দিচ্ছি। তোমাদের আর যদি কারো কোনো কিছু বলার থাকে বলো। স্যার আমাদের কি সেকশন গুলো লেখা লাগবে? এক কথা কতবার বলবো বলো? আমি বলছি যে ইটস নট নেসেসারি ফর ইউ পিপল। যদি লিখতে পারো ভালো, না পারলে নাই। কারণ তোমরা কেউ লয়ার হচ্ছ না। সেকশন ধরে, ধরে করতে হয় যারা মামলা করে তাদের। তোমার জি বেসিকটা স্যার। ওকে। আমি তোমার থেকে এটা আশা করি না যে তুমি অ্যাকুরেটলি আমাকে আইন ব্যাখ্যা করবা। আমি আশা করি তুমি কনসেপ্টটা ক্লিয়ার কিনা সেটা জাস্ট লিখতে পারলেই হইল। তুমি তোমার ভাষায় লিখো, I have no problem কারণ সেকশন ধরবো আমি আমার লর স্টুডেন্টদেরকে। কারণ তাদের লয়ার হইতে হবে, জাজ হইতে হবে। আর তোমাদের এটা একটা এলিমেন্টারি কোর্স জাস্ট জেনে রাখার জন্য। তাই না? এই হচ্ছে বিষয়। তোমাদের যদি আর কারো কিছু বলার না থাকে, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। আর আমি তোমাদের ওই যে ইঞ্জিনিয়ারিং ইথিক্স এর কয়েকটা স্যাম্পল এগুলা কমন কথা। যে ইঞ্জিনিয়ারের সাথে ইঞ্জিনিয়ার সম্পর্ক কেমন হবে? এই প্রফেশন উন্নয়নের জন্য কি লাগবে? আমার মনে হয় এই রচনাগুলা তোমরা প্রত্যেকে লিখতে পারবা।
এবং আমি চাই তোমরা বেসিক কথাগুলা নিজের ভাষায় লেখো। বই পুস্তকের ভাষায় লিখার দরকারও নাই। এটা আমি তোমাদেরকে লাস্ট একটা ক্লাসেও বললাম যে, তোমার সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা, কাজের প্রতি ডেডিকেশন এগুলা কমন কথাবার্তা। সব জায়গায় ইথিক্স, নীতি। যেমন তোমার প্রফেশনের প্রতি তুমি কমিটেড থাকবা, সৎ থাকবা। তোমার দক্ষতার সর্বোচ্চ তুমি প্রদর্শন করবা। অল দোজ থিংস। আর ইথিক্স এর পার্টিকুলারলি কোনো ল্যাঙ্গুয়েজ নাই। ইথিক্স হচ্ছে এমন বিষয় তোমার অন্তর্গত চেতনা, তোমার ধ্যান, ধারণা এবং এই ইথিক্স এর যে বিষয়গুলা ২-৩ টা কোয়েশ্চেন থাকে, এগুলো হচ্ছে প্রত্যেকে তার নিজের কনসেপ্ট থেকে লিখতে পারবা। তাও আমি ২-৩ টা স্যাম্পল দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে? স্যার, আ প্রিভিয়াস ইয়ারে দেখছিলাম এজেন্সি নিয়ে কিছু আছে। এজেন্সি নিয়ে কি পড়তে এগুলো হবে? পড়াই আমাদেরকে। এজেন্সি ক্লাসে পড়াইছিলাম। এজেন্সি হচ্ছে একটা আচ্ছা বলি, এজেন্সি হচ্ছে এমন একটা বিষয় যে আমি আমার নিজের কাজটা সরাসরি নিজে না করে অন্য কাউকে আমার এজেন্ট মানে আমার প্রতিনিধি নিয়োগ করতে পারি। ও আচ্ছা সেল অফ গুডস পড়াইছিলাম তোমাদের ওইটাও একটু বলি। আ এটা আগে বলে নেই যেমন ডক্ট্রিন অফ ক্রেভিয়েট এম্পটর তোমাদের পড়াইছিলাম। ক্রেতা সাবধান নীতি। তারপরে একটা ছোট্ট ডকুমেন্টস দিয়েছিলাম যে সেল অফ গুডস অ্যাক্ট 1930 এর উপরে একটা ১ পেজের ডকুমেন্ট। এই গ্রুপে আছে এটা। এটা একটু দেখো। ক্রেতা সাবধান মানে হচ্ছে তুমি যখন বাজার থেকে কোনো জিনিসপত্র কিনবা, তখন তোমার সর্বোচ্চ সতর্কতার সাথে জিনিসটা দেখে শুনে কিনতে হবে। একটা স্বাভাবিক মানুষ যা দেখে শুনে কিনে। এরপরে যদি সেটাতে কোনো ফল্ট গলদ হয় বিক্রেতা দায়ী থাকবে না। নরমাল ইস্যু। কিন্তু এটার এক্সেপশন আছে। সেটা হচ্ছে আ যদি স্বাভাবিক জ্ঞান বুদ্ধি খাটিয়ে ওইটার ডিফেক্ট ধরা না যায়, এটা যদি হাইলি টেকনিক্যাল কোনো ডিফেক্ট হয় ধরো ইলেকট্রনিক্যাল কোনো জিনিস বা যেটা ইঞ্জিনিয়ার ছাড়া কেউ বুঝে না। ওরকম ইস্যু হলে সেক্ষেত্রে কিন্তু মানে ক্রেতারা যত সাবধানী হোক বিক্রেতাকে লায়াবল করা যাবে। আবার ওয়ারেন্টির ইস্যু যদি থাকে সেক্ষেত্রে তোমার ওয়ারেন্টি, গ্যারান্টি ওই ইস্যু গুলা কমপ্লাই করতে হবে। মানে যারা বিক্রেতা তাদেরকে। আর এজেন্সি যেটা আমি বলি এজেন্ট হচ্ছে বেসিক্যালি একজন প্রিন্সিপাল মানে যিনি তার নিজের কাজ যেগুলা নিজে করার কথা ছিল নিজে নানা কারণে করতে পারছেন না। তিনি যদি এটা চুক্তি আইনেই আছে। আমি কয়েকটা সেকশন তোমাদের বলছি আর সেকশন তো বললাম না বললেও চলবে। ডকুমেন্ট গুলা আছে এখানে দেখো। ওইখানে যদি নিজের কাজ করার জন্য অন্য কাউকে তুমি অ্যাসাইন করো, যতটুকু করার জন্য তুমি অ্যাসাইন করবা ঠিক ততটুকু সে করতে পারবে। স্যার, ধরো একটা লতা প্রশ্ন আছে যে এজেন্ট আর লেট মি ফিনিশ ফার্স্ট। আমি এরপর তোমার প্রশ্নটা শুনতেছি। যেমন ধরো লতা মঙ্গেশকর একজন বিখ্যাত শিল্পী ছিলেন বা আশা ভোসলের কথা ধরো। তো উনি উনার কনসার্ট করা বা সঙ্গীত আয়োজন করার জন্য একজনকে এজেন্ট রাখতে পারেন। যার কাজ হবে উনার পক্ষ থেকে যোগাযোগ করা, পেমেন্ট রিসিভ করা সবকিছু। তো উনি যদি অথরাইজড এজেন্ট হন, বৈধভাবে উনি মানে লিগালি অ্যাপয়েন্টেড হন, সেক্ষেত্রে উনি টাকা নেওয়া মানে ধরে নেওয়া হবে সেটা আশা ভোসলেই নিয়েছেন। হ্যাঁ, এবার বলো প্রশ্নটা কি? প্রশ্নটা কি স্যার বলো? স্যার একটা প্রিভিয়াস এর একটা কোয়েশ্চেন যে এজেন্ট আর সার্ভেন্ট এর মধ্যে পার্থক্য কি? ও ২ টাই তো কাইন্ড অফ প্রতিনিধিত্ব করে। আমাকে একটা প্রশ্নের আনসার দাও। তোমার প্রাইভেট সেক্রেটারি বা প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট কে কি তুমি সার্ভেন্ট বলতে পারবা কিনা? বাসার মেড সার্ভেন্ট কি তোমার এজেন্ট? না স্যার, এটা বুঝতে পারছি বাট লিখবো কি সেটা বুঝতে পারতেছি না। যে একদম পয়েন্টে কি লিখবো বুঝতেছি আমাদের না। কাউরে প্রিভিয়াস কোয়েশ্চেন ফলো করতে বলা হয় নাই। জাস্ট ধারণা নিতে বলা হইছে। আমি যখন প্রশ্ন করেছি তোমাদের কোনো প্রিভিয়াস কোয়েশ্চেন আমি দেখি নাই। কারণ আমি পড়ানোর পরে মাঝখানে ২-৩ বছর আমি পড়াই নাই। এর আগে মনে হয় ৬-৭ বছর আমি এক নাগাড়ে পড়াইছি কোর্সটা। তো এখানে লিখবা কি যদি বলা হয়, এজেন্ট হচ্ছে duly authorized to do particular things. A servant appointed for doing some common activities. আর এজেন্টের মর্যাদা সার্ভেন্টের চেয়ে বেশি। কারণ এজেন্ট পার্টিকুলার কোনো কাজ করার জন্য অ্যাপয়েন্টেড হন এবং সামটাইমস এজেন্টস অ্যাক্টিভিটিস উইল মানে সামটাইমস না অলওয়েজ এজেন্টস অ্যাক্টিভিটিস উইল বি ট্রিটেড অ্যাজ দ্য অ্যাক্টিভিটিস অফ প্রিন্সিপাল। এজেন্টের কাজকে প্রিন্সিপালের কাজ মনে করা হবে আনটিল অ্যান্ড আনলেস হি উইল বি উইদিন হিজ ক্যাপাসিটি। তাকে যা করতে বলা হইছে কিছু পার্টিকুলার কাজ অ্যাসাইন করা হয়। আর সার্ভেন্ট হচ্ছে নরমাল কিছু কাজকর্ম করে। সার্ভেন্টের কাজের জন্য সবসময় মালিককে দায়ী করা যায় না। ধরো আমার বাসার বুয়া, তাকে আমি অনেকগুলা কাজ দিলাম।
সে হইছে আমার বাসা ধোয়া মোছা করবে বা আমার বাজার সদাই করবে। যদি ধরো এমন বুয়াও আছে যে একটু বাজার করে নিয়ে আসবে, দোকান থেকে করে নিয়ে আসবে। তো এই কাজগুলা কিছু কাজ আমার। আমার কাজগুলা যদি করার জন্য সে আমার বাসার জানালা থেকে ময়লা ছুঁড়ে আমাকে হয়তো কেউ লায়াবল করতে পারে। কিন্তু এজেন্টের কাজ পার্টিকুলারলি ফিক্সড। বুয়া বা সার্ভেন্টের কাজ আনলিমিটেড অনেক সময়। এবং ওইভাবে ফিক্সড করাও থাকে না। কি করবে না করবে একটা বাসার যাবতীয়। কিন্তু এজেন্টকে ওইভাবে বলা যায় না যে আমার সব কাজ আপনি করবেন। আর এজেন্টের বিষয়টা হচ্ছে ওয়ান টাইপস অফ পার্মানেন্ট জব। আর সার্ভেন্টের ইস্যুটা হচ্ছে এটা এক ধরনের মানে শ্রম বিক্রি করা এবং মোস্ট অফ দ্যা টাইমস ইনফরমাল লেবার প্র্যাকটিসেস। তুমি মেক্সিমাম জায়গাতে দেখবা ভৃত্য বা বুয়াদের সাথে তোমার কোনো কন্ট্রাকচুয়াল অব্লিগেশন নাই। তুমি কি চুক্তি করে তাকে অ্যাপয়েন্ট করো? তাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দাও? আমরা দেই নাই কখনো। বা না স্যার। শুনিও না। কিন্তু তোমার এজেন্টকে কিন্তু তুমি এজেন্ট হতে গেলে ডিউলি অথরাইজড এজেন্ট হতে গেলে তোমার তার সাথে একটা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন এ যেতে হবে। আর এজেন্টদের পার্টিকুলার কিছু কোয়ালিফিকেশন লাগে এজেন্ট হওয়ার জন্য। কিন্তু সার্ভেন্ট বা হওয়ার কোনো ক্রাইটেরিয়া নাই। তুমি যে কাজ করাবা বা যে কাজ করাবা ওগুলো করতে পারলে তোমার সাথে একটা ইনফরমাল এগ্রিমেন্ট হবে। এর বাইরে ফরমাল কিছু নাই। এবং এটা বলতে পারো যে এজেন্টের ইস্যুটা হচ্ছে মোস্টলি ফরমাল ইন নেচার বাট সার্ভেন্টের ইস্যুটা ইনফরমাল। একটা ফরমাল লেবার, একটা ইনফরমাল লেবার। ২ টাই শ্রম। ঠিক জি আছে? স্যার। জি স্যার। স্যার আরেকটা জিনিস হচ্ছে লিগ্যাল ক্যারেক্টারিস্টিক অফ এ কোম্পানি। এটা লিগ্যাল কি ক্যারেক্টার লিখবো? কি লিখবো? স্যার কিসের? লিগ্যাল মানে কোম্পানির লিগ্যাল ক্যারেক্টারিস্টিক কি থাকে? এটা। ওই যে আমি যে বললাম সলোমন ভার্সাস সলোমনের মধ্যেই সব আছে যে কোম্পানি তার ব্যক্তি থেকে আলাদা। কোম্পানির যারা চেয়ারম্যান, যারা এমডি, শেয়ার হোল্ডার এরা ব্যক্তিগতভাবে যেই হোক না কেন কোম্পানির একটা প্রাতিষ্ঠানিক অস্তিত্ব আছে। এটা একটা প্রতিষ্ঠান। কোম্পানিকে আইনগত ব্যক্তি বলা যায়, লিগ্যাল ক্যারেক্টারিস্টিকস। যেমন ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা আইনগত ব্যক্তি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে? আমরা প্রক্টরিয়াল বডিতে কে আছি, আজকে আছি কালকে নাও থাকতে পারি। আরো কারা আছে? এই বিশ্ববিদ্যালয় মানে আমরা না। স্টুডেন্ট আজকে তোমরা আছো, কালকে আরো গ্রুপ অফ স্টুডেন্টস আসবে, একদল বের হবে, এ হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা আইনি চরিত্র আছে। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও মামলা করা যায়। বিশ্ববিদ্যালয়ও কারো বিরুদ্ধে মামলা করতে পারে। লিগ্যাল পারসন বলে এটাকে, কৃত্রিম ব্যক্তি। তো কোম্পানিও এরকম একটা কৃত্রিম ব্যক্তি। কোম্পানির শেয়ার হোল্ডাররা পরিচালনা পর্ষদ, ম্যানেজিং ডিরেক্টরস, চেয়ারম্যান যারা আছে এইসব ব্যক্তিরা যদি চলেও যায় কোম্পানি থাকবে এবং কোম্পানি দেউলিয়া না হওয়া পর্যন্ত কোম্পানির বিরুদ্ধে মামলা করা যাবে, কোম্পানির নামেও মামলা করা যাবে। যেমন ধরো ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড একটা কোম্পানি। তো এটার যেমন ধরো স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড বা স্কয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। স্কয়ার এর মালিক মনে হয় তপন চৌধুরী নামে একজন। তো মামলা হলে স্কয়ারের বিরুদ্ধে মামলা হলে তপন চৌধুরী নামে মামলা হবে না, স্কয়ারের বিরুদ্ধে মামলা হবে। উনি হয়তো স্কয়ারকে রিপ্রেজেন্ট করবেন। কিন্তু ধরো তোমার যদি ব্যক্তি তপন চৌধুরীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তখন বাই নেমে উনার নামে মামলা করতে হবে। স্কয়ার গ্রুপ টুপ লাগানো যাবে না। তো একটা আলাদা একটা ডিস্টিংশন লাইন টানা যায়। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এখন আমার এগেইনস্ট এ যদি কেউ মামলা করতে চায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটিতে করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ল বা অ্যাসিস্ট্যান্ট প্রক্টর এইরকম ক্যাপাসিটি ধরে মামলা করা যায়। কিন্তু আমি ধরো আ যদি আমি ব্যক্তি আমার এগেইনস্ট এ কারো কোনো ইস্যু থাকে, তখন শুধু হাসান মোহাম্মদ রোমান। ব্যক্তি আমার পিতা অমুক, সাং অমুক এই সেই লিখে করতে হবে। বুঝাতে পারলাম বিষয়টা? জি স্যার। স্যার আরেকটা জিনিস পাবলিক কোম্পানি আর প্রাইভেট কোম্পানির মধ্যে পার্থক্য? পাবলিক এগুলা তো মনে হয় আমি প্রশ্নে রাখি নাই, তাও জানতে চাচ্ছ বলি, ঠিক আছে। পাবলিক কোম্পানি হচ্ছে যেটা আসলে শেয়ার বিক্রির জন্য মানে ওপেন স্টক এক্সচেঞ্জ এ নিবন্ধিত হয়। প্রচুর শেয়ার ছাড়া হয় এবং এটা জনগণ মানে প্রচুর হারে সম্পৃক্ত হয় এবং এটা শেয়ার হোল্ডারদের সাথে মালিক পক্ষ বা ম্যানেজিং ডিরেক্টর অন্যদের সরাসরি জানাশোনাও থাকে না। আর প্রাইভেট কোম্পানি হচ্ছে ভেরি মাচ লিমিটেড ইন ইটস অ্যাক্টিভিটিস এবং সেটা পার্টিকুলারলি এমন হয় নরমালি কিছু ব্যক্তির সমষ্টি। তো এটা অল্প পরিমাণে লিমিটেড শেয়ার ছাড়ে বাজারের মধ্যে। আর এটা পাবলিক মানে এই ভাবার কারণে যে রাষ্ট্রায়ত্ত কোম্পানি হতে পারে, সেটা আবার পাবলিক লিমিটেড হতে পারে।
আরেকটা ইস্যু এখানে আসতে পারে কর্পোরেশন। সেটা আবার আইনের দ্বারা সরকার যদি কোনো একটা পার্টিকুলার অথরিটির হাতে কোনো কোম্পানি বা আ কতগুলা গ্রুপ অফ কোম্পানিকে পরিচালনার ভার দেয়। যেমন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন একটা আছে। তো ওইটার অধীনে অনেকগুলা ধরো ফুড ইন্ডাস্ট্রিজ, চিনির কারখানা এগুলা থাকে। তো সরকার এর মাধ্যমে এরা আবার কোম্পানির মধ্যে পড়বে না, কর্পোরেশনের মধ্যে অনেকগুলা কোম্পানি পড়বে। মানে এদের পরিচালনার একটা আলাদা কর্তৃপক্ষের ব্যবস্থা করা হয়েছে। তো প্রাইভেট কোম্পানি মানে এটা ২ জন হলেই একটা প্রাইভেট কোম্পানি খোলা যায়। কিন্তু পাবলিক কোম্পানি হলে এরকম ২ জন নিয়ে খোলা যাবে না। এটা একটা আইনে কোম্পানি আইনে নির্ধারিত করা আছে। যে ধরো আ ৫০ জন ব্যক্তি একসাথে হতে হবে। এরকম একটা নাম্বার বেঁধে দেওয়া হয়। যে এরপরে এতগুলা শেয়ার ছেড়ে দিতে হবে। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে ২ জন ব্যক্তি যদি একটা শেয়ারও না থাকে, ছাড়ে, এই ২-৩ জন লোক নিয়ে একটা কোম্পানি হইতে পারে। মানে এই হচ্ছে একটার স্কোপ খুব লিমিটেড, আরেকটার স্কোপ খুব ভাস্ট। জি স্যার। স্যার পরিসরে হ্যাঁ, আ হ্যাঁ বলো। স্যার, স্যার আরেকটা জিনিস সেটা হচ্ছে কাইন্ড অফ একটা প্রশ্নের মতো যে other than ethical code of conduct framed by a professional society of engineering, what else do impose obligations to be obeyed by the engineers? এটা স্যার বুঝি নাই কি বলছেন? মানে ethical ছাড়াও কি লাগবে এরকম কিছু? এইটার এই প্রশ্ন তো অন্য কেউ করছে মনে হয়। আমি জানি না এটা আমি প্রশ্নে দেই নাই এখন এক্সটার্নাল দিলে দিতে পারে। যাই হোক তাও বলি এটা আদার দেন ইথিক্যাল কোড অফ মানে ইথিক্যাল কোড অফ কন্ডাক্ট ছাড়াও আর কি তুমি অনুসরণ করবা? তো বেসিক্যালি আ এইটার আনসার হচ্ছে খুবই সিম্পল। তোমার ইথিক্যাল কোড অফ কন্ডাক্ট তো আছেই। এটা যেকোনো প্রফেশনেই তোমাকে মানতে হবে। তো এর বাইরে কমন কিছু বিষয় আছে না? ইথিক্স আসে কোত্থেকে? মোরালিটি থেকে। মানে মেক্সিমাম জায়গায় ইথিক্স এর অনেক বিষয় আইন দ্বারা নির্ধারিতও থাকে না। কোড অফ কন্ডাক্ট এ থাকেই না। কিন্তু যেমন ধরো আ ইথিক্স এ অনেক কথা বলে দেওয়া আছে। ইয়ে হইতে হবে বা অনেস্ট হইতে হবে, এই হইতে হবে, সে হইতে হবে। কিন্তু তোমার পাংচুয়ালিটি, ডেডিকেশন টুয়ার্ডস ইউর ওয়ার্ক এই সমস্ত বিষয়গুলা ইথিক্স না থাকলেও তোমাকে এটা মেইনটেইন করতেই হবে। ধরে নাও যে তোমার ওখানে কিছু বলেও দেওয়া নাই। অনেক জায়গায় কাজ করতে গেলে তুমি দেখবা কোথাও ইথিক্যাল কোড অফ কন্ডাক্ট এর কথা লিখে দিবে না। তোমার কমন সেন্স ইন দ্যাট প্রফেশন, তোমার এক্সপার্টাইজ ইন দ্যাট প্রফেশন, তোমার অনেস্টি, ইন্টিগ্রিটি, মানুষের প্রতি মমত্ববোধ, কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি, সমাজের প্রতি দায়বদ্ধতা, দেশের গরিব মানুষের প্রতি দায়বদ্ধতা, এগুলো সবগুলা ধরো ইথিক্স এ যা বলা থাকবে এর বাইরে যা বলা থাকবে না, বলা যায় যে একজন মানুষ হিসেবে তোমাকে যে পরিমাণ আ ইয়ে নিয়ে কাজ করতে হয়, কি বলা যায়? মূল্যবোধ নিয়ে কাজ করতে হয়, সেই জিনিসগুলা একজন ইঞ্জিনিয়ারকেও থাকতে হবে। সবাইকে থাকতে হবে। এটা জাস্ট বলে দিবা যে ইঞ্জিনিয়ার্স আর নট বিয়ন্ড দ্য সোসাইটি। দে আর অলসো পার্ট অফ দ্য সোসাইটি। হ্যাঁ? ইঞ্জিনিয়ার হও, জাজ হও, যাই হও, ডাক্তার হও, তুমি তো সমাজের বাইরের কেউ না। এই কোড অফ কন্ডাক্ট এর বাইরেও সমাজের স্বাভাবিক মানুষ হিসেবে যে জিনিসগুলা নিয়ম কানুনগুলা মেনে চলতে হয় সেটা ইঞ্জিনিয়ারও মেনে চলবে। এই আরকি যদি এই ধরনের কোয়েশ্চেন থাকে। বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেকটা হচ্ছে এমপ্লয়ার্স অ্যান্ড এমপ্লয়ি ইন্টারপ্রফেশনাল রিলেশনশিপ এটা কি? এটা তো খুবই স্বাভাবিক কথা। এটা এই যে এজেন্সিতে যেমন প্রিন্সিপাল আর এজেন্টের সম্পর্ক, জি স্যার। মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক, এটা এমপ্লয়ার আর এমপ্লয়ি মানে মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক কিরকম হওয়া উচিত। এটা সিম্পল। মালিক স্যার মানে যেমন শ্রমিকের প্রতি সহানুভূতিশীল হবে, এটা এমপ্লয়ার এমপ্লয়ি সব জায়গায় শ্রমিক না। অফিসের কর্তা ব্যক্তিদের সাথে তাদের অধীনস্থদের সম্পর্ক হতে পারে। ইঞ্জিনিয়ারদের সাথে তাদের যেই মানে ধরো পার্টনারশিপ আমি তোমাদেরকে পড়াইছিলাম। যে আমাদের পার্টনারশিপ অ্যাক্ট আছে ১৯৩২ সালে। পার্টনারশিপ মানে ধরো কয়েকজন মিলে একটা ফার্ম গঠন করলা। ঠিক আছে? মানে আমরা একসাথে কাজ করব এরকম ধরো একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরই একটা ফার্ম গঠন করলা। যে তোমাদের যে সার্ভিস গুলা তোমরা দিতে পারো, হ্যাঁ? ওই জিনিসগুলা ধরো কয়েকটা ফ্রেন্ড মিলে গঠন করলা। তো সেখানে সবাই সব এক সমান কাজ করবে না। একজন হয়তো পার্টনারদের মধ্যে চেয়ারম্যান হবে। আর কিছু এরকম হতে পারে স্লিপিং পার্টনার আমি যেরকম বলেছিলাম। মানে শুধু মূলধন দিল। যে যা লাভ হয় এর থেকে আমাকে এত পার্সেন্ট অংশ দিতে হবে। কিন্তু আমি কোন কাজে অংশ নিব না। তো ওরকম ভাবে পার্টনারদের সাথে পার্টনারদের যারা ধরো অ্যাক্টিভ প্লাস ইনঅ্যাক্টিভ পার্টনার সম্পর্ক কিরকম হবে? হিসাব দিতে হবে, করতে হবে।
তো এটা এমপ্লয়ি সম্পর্ক, এমপ্লয়ির উপরে এমপ্লয়ার যে দায়িত্ব দিবেন, সেই দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করতে হবে, সৎ থাকতে হবে, হিসাব-নিকাশ প্রপারলি করতে হবে এবং কোন ধরনের ভুল ত্রুটি হলে সেটা এমপ্লয়ারকে যথাসময়ে জানাতে হবে। আর এমপ্লয়ারের দায়িত্ব ঠিক সময়ে বেতন দিতে হবে। দুর্ব্যবহার করা যাবে না। জি স্যার। হিউম্যান বিহেভ করতে হবে। এসব সাধারণ কথাবার্তা। স্যার এ আরেকটা সরি। consequence of non-submission of tax return. এটা টিন কি? এটা আমি তোমাদের বলেছিলাম। ট্যাক্স আইডেন্টিফিকেশন। জি স্যার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। হ্যাঁ, এটা প্রতিটা মানুষেরই যারা ট্যাক্স দেওয়ার সীমার মধ্যে চলে আসে এদের একটা নাম্বার থাকে। যেমন এনআইডি নাম্বার একইভাবে টিন নাম্বার। তো কনসিকুয়েন্স হচ্ছে আ এটা খুবই যারা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকার পরেও রিটার্ন দিবে না। ধরো আমার আইডেন্টিফিকেশন নাম্বার আছে। আমি যদি রিটার্ন না দিলে আমার বিরুদ্ধে প্রসিডিংস ড্র করা যাবে। বড় অঙ্কের আর্থিক জরিমানা হতে পারে। ইভেন জেল পর্যন্ত হতে পারে চরম পর্যায়ে চলে গেলে। মানে এনবিআর যে আছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ওদের অধীনে বিসিএস কর একটা ক্যাডার আছে আলাদা। এই করের অধীনে অনেক নন ক্যাডার লোকজনও কাজ করে। ইনকাম ট্যাক্স মানে অফিসাররা কাজ করে। ইভেন তারা রেইড দিতে পারে, বিভিন্ন জনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। যদি রিটার্ন না দেয় কেউ তাইলে পেনাল্টি হিসেবে মানে ১ম এ নোটিশ দিবে, শোকজ করবে, জরিমানা আরোপ করবে এবং ক্ষেত্র বিশেষে চরম পর্যায়ে চলে গেলে জেল হতে পারে এবং কোন ব্যক্তি না হয়ে যদি প্রতিষ্ঠান হয়, সে প্রতিষ্ঠানের লাইসেন্স রহিত করে দিতে পারে। ঠিক আছে? এই হচ্ছে বিষয় আরকি। আমি এই যে তোমাদের ওই জাস্ট ইঞ্জিনিয়ারিং এথিক্স এর ওগুলো তো বললাম। কয়েকটা স্যাম্পল আমি দিচ্ছি এখনই। আর এমনি ডকুমেন্টস তো আগে থেকে যা আপলোড করেছি ওগুলো দেখবা। আর এই যেগুলা বললাম এর মধ্যে যদি কোন ডকুমেন্টস মিসিং হয় আমাকে জাস্ট একটা এখানে টেক্সট করলে আমি আপলোড করে দিব। ঠিক আছে? ভালো থাকো। আর স্যার, আমার থ্যাংক ইউ স্যার। কালকে ঈদ তোমাদের আর এখন মাথা নষ্ট না করে এগুলো খুব সিম্পল। ঈদ কথার মোবারক শর্ট স্যার। হ্যাঁ, আর মোবারক। স্যার ঈদ মোবারক। স্যার আপনি আমাদের নিজের ল্যাঙ্গুয়েজে লিখে দিবা। আর সেকশন-টেকশন না পারলেও সমস্যা নাই, কনসেপ্টটা লিখে দিলে হবে। হ্যাঁ, কিছু বলবা? বললে বলে ফেলো, আমাকে ২ মিনিটের মধ্যে কাটতে হবে। স্যার আমরা ডকুমেন্ট গুলো দেখবো আর কি স্যার, আপনি যেগুলো দিয়েছেন এগুলা। হ্যাঁ, দেখো। ঈদ হবে। মোবারক স্যার। আশা করি হয়ে যাবে। ঠিক আছে? বেস্ট অফ লাক। ওকে, বাই। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার।